ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু করে জানাতে হবে। ওয়ালাইকুম আসসালাম। আফরিনা বিনতে সেলিম যুক্ত হয়েছে আমাদের সাথে, মিফতাহুল জান্নাত, তানিশা আক্তার। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার প্রিভিয়াস ক্লাসে মডিফায়ারের পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। আজকে মডিফায়ারের পার্ট 2 ডিটেলস আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, সো আমাকে একটু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানতে হবে এবং জানাতে হবে, সরি। এবং কে কোথায় থেকে দেখছো একটু কমেন্টে জানিয়ে দাও। বন্ধুদেরকে ক্লাসটা মেনশন করে দাও যাতে সবাই ক্লাসটা উপভোগ করতে পারে। মডিফায়ার একটা নতুন আইটেম তোমাদের জন্য, স্কুল লেভেলে যেটা ছিল না। অনেকে মডিফায়ার নিয়ে অনেকে টেনশন ফিল করে যে এটা কিভাবে করব। সো আমি গত ক্লাসেও বলেছি যে মডিফায়ারের নাম্বার পেতে গেলে তোমাকে অবশ্যই দুটো বিষয়ে ক্লিয়ার ধারণা থাকতে হবে। একটা হচ্ছে তোমাকে ইনফরমেটিভ হতে হবে এবং তোমার গ্রামাটিক্যাল টার্মগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে, টার্মিনোলজি গুলো ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, the more information you have, the more what answer you can give in modified. সো আমাকে একটু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও দ্রুত প্লিজ। ইতিমধ্যে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। রায়ান, বাইজিৎ, অল ক্লিয়ার, ওকে, ধন্যবাদ। তানিশা আক্তার যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মিফতাহুল জান্নাত আসছে। ওকে, স্নিগ্ধা সূচি আসছে, ক্লিয়ার স্যার, ওকে। সো আমরা মডিফায়ারের আজকে পার্ট 2 আলোচনা করব। আরো কয়েকজন যুক্ত হওয়ার জন্য একটু অপেক্ষা করছি। সামিয়া সুলতানা, ওয়ালাইকুম আসসালাম স্যার, ওকে, ঠিক আছে। তো আশা করি পার্ট 1 যখন আমি আলোচনা করছি তোমরা অবশ্যই ক্লিয়ারলি বুঝেছো। ক্লাসটা যারা যারা দেখেছো তারা অবশ্যই ক্লাসটা ভালো করে, আমার মনে হচ্ছে তোমরা অবশ্যই বুঝেছো। পার্ট 2 নিয়ে আলোচনা করব। সো আজকে আলোচনার পরে মডিফায়ার নিয়ে তোমাদের আর কোনো আশা করি সমস্যা থাকবে না। পরবর্তীতে আমাদের যে র্যাপিড ব্যাচে ভর্তি চলছে আমাদের, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জানো, আমরা আমাদের যে এসএসসি 25 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আগামী 1 ফেব্রুয়ারি থেকে আমাদের র্যাপিড ব্যাচ শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়েছে, তো তোমরাও দ্রুত ভর্তি কার্যক্রমটা শেষ করে ফেলো। নতুন বছরের শুভেচ্ছা স্যার। মোহাম্মদ আরিফ হোসেন, শুভেচ্ছা তোমাকেও। মিসকাত, মিস, ওকে, ক্লিয়ার স্যার। ঠিক আছে, আমি আর একটু ওয়েট করছি, আর কয়েকজন যুক্ত হোক, তারপর আমি ক্লাসটা শুরু করব। আসিফ আহমেদ, একাই ক্লাস করতেছো? ও আচ্ছা আচ্ছা, কমেন্ট তোমাদেরকে জানাইনি না। ওকে, বন্ধুদেরকে দ্রুত মেনশন করে দাও, সবাই একটু যুক্ত হয়ে যাক। ফায়জার চৌধুরী আসছে আমাদের সাথে, ধন্যবাদ। সব বন্ধুদেরকে দ্রুত ক্লাসটা মেনশন করে দাও। আজকে মডিফায়ার পার্ট 2 নিয়ে আমরা কি করব, আলোচনা করব। ওকে, পোস্ট মডিফায়ার নিয়ে আমরা কি করব, আলোচনাটা করব। ওকে, কথা না বাড়ি আমরা আস্তে আস্তে যুক্ত হয়ে যাই। আমার মনে হচ্ছে আজকে বেশিরভাগ স্টুডেন্ট মনে হয় হ্যাপি নিউ ইয়ারের কিভাবে কাউকে উইশ করবে, কিভাবে সেলিব্রেট করবে সেটা নিয়ে মনে হয় সবাই খুব ব্যস্ত আজকে। আমাদের দেশে তো আবার একটা ট্রেডিশন আমরা ধার করে নিয়ে আসছি ব্রিটিশ থেকে, সেটা হচ্ছে 31st নাইট কিভাবে পালন করবে এটা নিয়ে সবাই ব্যস্ত আমার মনে হচ্ছে।
উপস্থিতি দেখে সেটাই মনে হচ্ছে। যা হোক, আমরা প্রণাময় দাস, হ্যাঁ ভালো আছি, ঠিক আছে। আমি ক্লাস শুরু করে দিই, ঠিক আছে। আমার মনে হয় আজকে ওয়েট করাটা বোকামি হবে। আমার মনে হচ্ছে আমাদের প্রিয় স্টুডেন্টরা পড়াশোনা ভাব দিয়ে তাদের হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করা নিয়ে হয়তো বা ব্যস্ত আছে তারা, ঠিক আছে। তবে আমরা আশা করব আমরা যাতে এই যে আমি তোমাদের মাধ্যমে একটা মেসেজ পৌঁছাতে চাই সবার কাছে, এই যে আমাদের যে 31st নাইটে আতশবাজি ফোটানোর যে একটা কি রয়েছে, আতশবাজি ফাটানোর যে একটা ট্রেডিশন চালু হয়েছে, এটা কিন্তু আমাদের স্টপ করতে হবে। এটা পরিবেশের জন্য ক্ষতি, মানুষের জন্য ক্ষতি, এবং সবচেয়ে বড় যে ক্ষতিটা সেটা হচ্ছে একটা অপচয়। নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে না, কারণ আল্লাহ বলছেন অপচয়কারী শয়তানের ভাই। আমরা অবশ্যই শয়তানের ভাই কেউ হতে চায় না, সেই জন্য আমরা অপচয় থেকে নিজেকে দূরে রাখবো, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, এমডি মাসুম আমাদের সাথে যুক্ত হয়েছে। নতুন বছরের শুভেচ্ছা, ঠিক আছে। শুভেচ্ছা সবাইকে, সবাইকে শুভেচ্ছা। পড়াশোনাটা একটু করে ফেলি, হ্যাঁ। সো প্রথমে আসছি পার্টিসিপল। ওকে, পার্টিসিপল, হ্যাঁ। সো যখন পার্টিসিপল, ওকে, সো পার্টিসিপল যখন বলবে তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দু ধরনের পার্টিসিপল কি করি, ব্যবহার করি, ঠিক আছে। মডিফায়ার হিসেবে আমরা দু ধরনের পার্টিসিপল ব্যবহার করি, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, রাইট। প্রেজেন্ট পার্টিসিপলই কি হয়, সব প্রেজেন্ট পার্টিসিপলের ধরন এক, ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে, ঠিক আছে। আর পাস্ট পার্টিসিপল এক একটা ভার্বের এক এক রকম। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা প্রি মডিফায়ার হিসেবে কিভাবে পার্টিসিপল ব্যবহার করব, সরি পোস্ট মডিফায়ার হিসেবে, সেটা আমরা এখন আলোচনাটা করব। কারণ প্রি মডিফায়ারের ক্ষেত্রে আমরা কিভাবে পার্টিসিপল ব্যবহার করব সেটা আমরা আলোচনা করেছি প্রিভিয়াস ক্লাসে। আজকে পোস্ট মডিফায়ার হিসেবে কিভাবে পার্টিসিপল ব্যবহার করব সেটা নিয়ে আলোচনাটা করছি। যেমন আমি বললাম, দেখো লিখলাম দ্য বয় ইজ ভেরি ব্রিলিয়ান্ট। দেখো, দ্য বয় ইজ ভেরি ব্রিলিয়ান্ট, হ্যাঁ, দ্য বয় ইজ ভেরি ব্রিলিয়ান্ট। তোমাকে বললো এখানে এভাবে আসবে যে পোস্ট মডিফাই দ্য নাউন, মানে পরীক্ষা তোমাকে এভাবে নির্দেশনাটা দিবে। আমি যদিও নিচে এখানেই থাকবে নির্দেশনাটা, আমি একটু নিচে লিখছি। পোস্ট মডিফাই, তোমার পরীক্ষা নির্দেশনাটা এভাবেই তো থাকে, রাইট। পোস্ট মডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল, মানে তোমাকে কিন্তু ডিরেক্ট একটা ক্লিয়ার নির্দেশনা দিচ্ছে উইথ প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার একটা নির্দেশনা তোমাকে দিচ্ছে যে কি দিয়ে তুমি মডিফাই করবা। বলা হচ্ছে পোস্ট মডিফাই দা নাউন উইথ দ্য প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে এখানে আমার নাউন হচ্ছে বয়, যে শব্দটাকে আমরা মডিফাই করি সেটাকে আমরা বলেছিলাম কি, হ্যাট, রাইট। সো যে শব্দটাকে আমরা মডিফাই করি সেটাকে বলা হচ্ছে হ্যাড। হ্যাড এর পরে বসে মডিফাই করলে সেটাকে বলা হচ্ছে পোস্ট মডিফায়ার। সো এখন পোস্ট মডিফায়ার হিসেবে আমাকে বলা হচ্ছে যে আমাকে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে এই বয়টাকে মডিফাই করতে হবে। এখানে আর কোনো শব্দ দেওয়া যায় না, যে শব্দটা বসাই সেটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিশেষ করে, স্যার ইকবাল হোসেন, আমি আপনার গোল্ডেন ব্যাচের ছাত্র, ভেরি গুড, নতুন বছরের শুভেচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাসটা উপভোগ করো সবাই প্লিজ। তাহলে স্যার কি হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা প্রেজেন্ট পার্টিসিপল মূলত কখন ব্যবহার করি, বিশেষ করে কাজটা যখন করা অবস্থায় থাকে, রানিং অবস্থায় থেকে, আমরা যে বলছি রত থাকা, ঠিক আছে। যখন কোনো ব্যক্তি বা বস্তু কোনো একটা কাজে রত থাকে, ব্যস্ত থাকে, তখন সেই মুহূর্তে মূলত আমরা কি করি, প্রেজেন্ট পার্টিসিপলটা ব্যবহার করি। এখন আমরা কি লিখবো, দ্য বয় ইজ ভেরি ব্রিলিয়ান্ট। তাহলে স্যার কোন শব্দটা আমরা এখানে ব্যবহার করবো, ব্রিলিয়ান্টটা দ্রুত উত্তর দিয়ে দাও। আমি প্রথমে তোমাদের কাছ থেকে উত্তরগুলো শুনতে যাচ্ছি। দ্য বয় ইজ ভেরি ব্রিলিয়ান্ট, ওকে। কোন বয়টা ব্রিলিয়ান্ট সেটা বলতে হবে, অবশ্যই সেটা হতে হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দ্য বয় ইজ ভেরি ব্রিলিয়ান্ট, কোন শব্দটা দিব এখানে বলো। ব্রিলিয়ান্টটা দ্রুত উত্তর দাও, তোমরা না দিলে আমি অবশ্যই আলোচনা করব, বাট আমি চাচ্ছি তোমরা উত্তরটা করো, আনসারটা করো, ওকে। দ্য বয় ইজ ভেরি ব্রিলিয়ান্ট, কোন বয়টা ব্রিলিয়ান্ট সেটা বলতে হবে এখানে। দ্রুত, মাহি ইসলাম যুক্ত হয়েছে আমাদের সাথে, ওকে, ধন্যবাদ। দ্য বয় ইজ ভেরি ব্রিলিয়ান্ট, কোন বয়টা ব্রিলিয়ান্ট, কি ব্যাপার, ব্রিলিয়ান্ট উত্তর দিচ্ছে না।
আফিয়া ওয়ালাইকুম আসসালাম, দ্রুত আনসার করো। দ্য বয় ইজ ভেরি ব্রিলিয়ান্ট, এখানে বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল, মানে এই বয়টাকে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করতে হবে, পোস্ট মডিফাই করতে হবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম, সুমাইয়া ইসলাম যুক্ত হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, তোমরা মনে হয় উত্তর দিতে পারছো না, আমি একটু লিখে দেখাই। তো দ্য বয়, আমি যদি দ্য বয় ডান্সিং, ওকে, ইজ ভেরি ব্রিলিয়ান্ট, অথবা দিলাম দ্য বয় প্লেয়িং, ওকে, দ্য বয় প্লেয়িং ইজ ভেরি ব্রিলিয়ান্ট। তার মানে যে ছেলেটা ডান্স করছে সে হচ্ছে খুব ব্রিলিয়ান্ট, অথবা যে ছেলেটা খেলা করছে সে হচ্ছে ব্রিলিয়ান্ট। তাহলে স্যার এখানে ডান্সিং ইজ ইটস এ প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড প্লেয়িং ইটস এ প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু ছেলেটা এখনো ডান্স করছে অথবা এখনো খেলছে, তাহলে এইখানে এই ডান্সিং এবং প্লেয়িং এই দুটো শব্দ বয় শব্দটাকে কি করছে, মডিফাই করছে। তাহলে স্যার আমরা বুঝতে পেরেছি যে এখন কি করতে হবে আমাদের, যদি কোথাও আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে কোন কাজটা সে করা অবস্থায় আছে, সে কাজের সে ভার্বের সাথে আমরা কি যুক্ত করবো, আইন যুক্ত করে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দিব। ওকে, তাহলে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে দ্য বয় ডান্সিং আর প্লেয়িং ইজ ভেরি ব্রিলিয়ান্ট। ওকে, ওকে, তারপর আসে এবার পাস্ট পার্টিসিপল। যদি বলা যে পাস্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করে, যেমন আমি বললাম দ্য বয়, আবার একই বাক্যটা লিখলাম, আমি লিখলাম দ্য বয় ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, ছেলেটা খুব বেশি ব্রিলিয়ান্ট ছিল। কোন ছেলেটা সেটা বোঝানোর জন্য এখানে তোমাকে বলা হলো যে পাস্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করতে হবে এখানে, মানে বয়টাকে এখন পাস্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করতে হবে, এখন আর প্লেয়িং ডান্সিং এগুলো কিছু দেওয়া যাবে না, পাস্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করতে হবে। তাহলে স্যার আমরা বিশেষ করে এখানে বলে রাখি আমরা কখন পাস্ট পার্টিসিপল ব্যবহার করি, ঠিক আছে? আমরা মূলত পাস্ট পার্টিসিপল ব্যবহার করি দুটো ক্ষেত্রে। একটা হচ্ছে যদি অলরেডি কাজটা শেষ হয়ে যায়, মানে ঘটনাটা অলরেডি ঘটে গেছে, ঠিক আছে, এরকম কথা বলার জন্য আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করি, এবং প্যাসিভ মুডে কথা বলার জন্য, মানে যাকে মডিফাই করছে সে কাজটা করে নাই বরঞ্চ তাকে করা হয়েছে, এই দুটো ক্ষেত্রে আমরা কি করি, পাস্ট পার্টিসিপল ব্যবহার করি। আমি আবার বলছি যে পাস্ট পার্টিসিপল আমরা দুটো ক্ষেত্রে বেশি বেশি ব্যবহার করি। একটা হচ্ছে হ্যাঁ কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসেবে তো পাস্ট পার্টিসিপল আমরা ইউজ করে ফেলি, কিন্তু বাট পোস্ট মডিফাই হিসেবে আমি যেটা বলছি যে আমরা ব্যবহার করে কখন দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে প্যাসিভ মুডের জন্য, আর একটা হচ্ছে কি ঘটনাটা অলরেডি ঘটে গেছে এটা বোঝানোর জন্য, এই টাইপের কথা বলার জন্য আমরা পাস্ট পার্টিসিপলটা কি করি, ব্যবহার করি। ফর এক্সাম্পল আমরা এখানে কি দিতে পারি, হ্যাঁ জহির হোসেন ওয়ালাইকুম আসসালাম, তামান্না আক্তার সালাম, ঠিক আছে, কি বলা হচ্ছে দ্য বয় ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট, কোন বয়টা ব্রিলিয়ান্ট ছিল। এখন এখানে এখানে যে মডিফায়ারটা আমরা ব্যবহার করবো সেটা অবশ্যই কি হতে হবে, পাস্ট পার্টিসিপল হতে হবে। তাহলে স্যার কি দিব, তাহলে কি হবে, দ্য বয় ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট, বলো দ্য বয় প্রেজেন্টেড, প্রেজেন্টেড, লার্ন, নো, এখনো সুটেবল আনসার আসেনি। সাদিয়া আক্তার ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ওকে, জাকিয়া, হ্যাঁ আনসার করে দাও, দ্য বয় ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট, কোন বয়টা ব্রিলিয়ান্ট ছিল। আমি বললাম দেখো, আমি বললাম দ্য বয় কিল্ড, দ্য বয় কিল্ড ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট। ওকে, দ্য বয় কিল্ড ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট, তার মানে বয় কোন বয়টা, কিল্ড, যেই ছেলেটাকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। ওকে, অথবা তোমরা দ্য বয় ডাইড, দ্য বয় ডাইড, মানে যে ছেলেটা মারা গেছে। তাহলে স্যার এখানে একটা হচ্ছে দ্য বয় কিল্ড, ছেলেটা কিন্তু কাউকে হত্যা করে বলছে তাকে হত্যা করা হয়েছে, তাহলে মুডটা হচ্ছে কি প্যাসিভ, বাপটা কি প্যাসিভ, মানে হত্যা করার কাজটা সে নিজে করেনি, ঠিক আছে, বরঞ্চ সে কাজের ফলটা কি করেছে, ভোগ করেছে। তাছাড়া এখানে আমরা হচ্ছে দ্য বয় কিল্ড ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট, অথবা দ্য বয় ডাইড ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট, যে ছেলেটা মারা গেছে, যে অলরেডি ঘটনাটা ঘটে গেছে, ঠিক আছে। দ্য বয় কিডন্যাপড, যে ছেলেটাকে কিডন্যাপ করা হয়েছে, তাহলে সেটাও কি হয়েছিল, ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট। অথবা দ্য বয় পানিশড, যে ছেলেটাকে শাস্তি দেওয়া হয়েছিল, সেটাও ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট। ওকে, অথবা দ্য বয় কি দিতে পারো আমরা, দ্য বয় প্লেড, হ্যাঁ প্লেড দিতে পারো, যে ছেলেটা খেলা করেছে, ঠিক আছে। অথবা দিতে পারো দ্য বয় ফেইল্ড, যে ছেলেটা পরীক্ষায় ফেল করেছে সে ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট। তাহলে স্যার আমরা এইভাবে পাস্ট পার্টিসিপল গুলো ব্যবহার করবো, এবং অবশ্যই কোন শব্দটা ব্যবহার করবা সেটা কনটেক্সটের উপর ডিপেন্ড করবে, তবে যা ইউজ করো তোমাকে অবশ্যই সেটা পাস্ট পার্টিসিপল
হতেই হবে, ঠিক আছে, যেহেতু পাস্ট পার্টিসিপল দিয়েই পোস্ট মডিফাই করতে বলেছে। ওকে ফাইন, আশা করি তোমরা পার্টিসিপল কি সেটা বুঝতে পেরেছো। এবার আসি স্যার পার্টিসিপল ফ্রেজ। কখনো কখনো তোমাকে বলবে পার্টিসিপল ফ্রেজ দিয়ে মডিফাই করো, ঠিক আছে। ওকে, এই একই জায়গায় কিন্তু পার্টিসিপল ফ্রেজ আসতে পারে। ওকে, এখন মনে করো দা বয়, এখানে সেম শব্দটা আসছে, দা বয় ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট। এখন বলা হচ্ছে বয়টাকে মডিফাই করতে হবে কি দিয়ে? পার্টিসিপল ফ্রেজ দিয়ে। তাহলে স্যার ফ্রেজ মানে কি আমরা জানি, ফ্রেজ মানে হচ্ছে কি শব্দগুচ্ছ। ফ্রেজ মানে হচ্ছে কি শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ কি স্যার? শব্দগুচ্ছ হচ্ছে দুই বা ততোধিক শব্দ মিলে, দুই বা ততোধিক শব্দ মিলে যখন একটা একক অর্থ প্রকাশ করে তখন সেটাকে আমরা কি বলি? শব্দগুচ্ছ বলি। তার মানে যেখানেই ফ্রেজ বলবে সেখানে একাধিক শব্দ আমাদের কি করতে হবে? ব্যবহার করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে স্যার আমরা এখানে কি লিখবো? আমরা লিখতে পারি দা বয়, আমি লিখলাম দা বয় কিলড বাই দ্য পুলিশ, বাই দ্য পুলিশ। মানে এই যে দেখো কিলড বাই দ্য পুলিশ, পুলিশ দ্বারা যে হত্যার শিকার হওয়া ছেলেটা, ঠিক আছে, মানে পুলিশ যাকে হত্যা করেছে, ঠিক আছে। তাহলে দা বয় কিলড বাই দ্য পুলিশ ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট, যে পুলিশ যে ছেলেটাকে হত্যা করেছে সেটা খুব বেশি কি ছিল? ব্রিলিয়ান্ট ছিল। তাহলে স্যার এখানে কিলড বাই দ্য পুলিশ এই পুরোটা হচ্ছে একটা কি পার্টিসিপল ফ্রেজ। এটা পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, সাথে আরো কিছু শব্দ যুক্ত হয়েছে, এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। ওই যে আবার যদি লিখি যে ওই যে ডান্স যেটা লিখতে চেয়েছিলাম বা প্লে তোমরা লিখতে চাচ্ছ, তাহলে সেক্ষেত্রে কি লিখতে পারবো আমরা? দা বয়, হ্যাঁ প্লেয়িং, আমরা লিখতে দা বয় প্লেয়িং, মানে যে ছেলেটা খেলতেছিল, প্লেয়িং ইন দ্য ফিল্ড, প্লেয়িং ইন দ্য ফিল্ড অর ইন দ্য প্লেগ্রাউন্ড, যেখানেই বলো না কেন। ওকে, দা বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড, মাঠে যে ছেলেটা খেলা করছে সেটা খুব বেশি ব্রিলিয়ান্ট ছিল, অথবা ইজ ভেরি ব্রিলিয়ান্ট, সেটা খুব ব্রিলিয়ান্ট, ইজও দিতে পারো, এখানে ওয়াজও দিতে পারো। তাহলে প্লেয়িং ইন দ্য ফিল্ড এই পুরোটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। তাহলে স্যার যেখানে পার্টিসিপল ফ্রেজ বলবে সেখানে অবশ্যই পার্টিসিপলের সাথে আরো কিছু শব্দ এক্সট্রা যোগ করে তোমাকে বাক্যটা পরিপূর্ণভাবে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি পার্টিসিপল এবং পার্টিসিপল ফ্রেজ তোমরা বুঝেছো। ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানিয়ে দাও দ্রুত। বন্ধুদেরকে ক্লাসটা মেনশন করে দাও, এখনো আরো অনেক কিছু শেখার আছে। ক্লাসটা মেনশন করে দাও এবং ক্লাসটা যতটুকু আলোচনা করি ততটুকু ক্লিয়ার কিনা কমেন্টে একটু জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে পড়ালেখা আগামী 1 ফেব্রুয়ারি থেকে র্যাপিড ব্যাচ শুরু করতে যাচ্ছে এসএসসি 25 ব্যাচের প্রিয় শিক্ষার্থীদের জন্য। সো ইতিমধ্যে অনেকগুলো স্টুডেন্ট ভর্তি হয়ে গেল, তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও এবং তোমরাও ভর্তি হয়ে যাও, ঠিক আছে। আশা করছি অনেক ভালো কিছু হবে। ওকে, ক্লিয়ার, পূজনা দাস ক্লিয়ার, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। সো আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। ওকে, এরপরে স্যার কি আসতে পারে? পোস্ট মডিফাই হিসেবে আমরা ব্যবহার করতে পারি প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ, ওকে স্যার, প্রেপোজিশনাল ফ্রেজ কি? এখানে বোঝা যাচ্ছে যে পার্টিসিপল ফ্রেজ গুলো পার্টিসিপল দিয়ে শুরু হয়ে আরো কিছু কথা যুক্ত হয়েছে, আর এখানেও প্রেপোজিশনাল ফ্রেজ বলা হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে প্রেপোজিশনাল দিয়ে শুরু হবে, কোন একটা নাউন দিয়ে আমরা কি করব? সেটা শেষ করব। তার মানে প্রেপোজিশনের সাথে আরো কোন নাউনের কম্বিনেশনে মূলত আমরা প্রেপোজিশনাল ফ্রেজটা কি করব? ব্যবহার করব, ঠিক আছে। আমি বললাম, যেমন আমি লিখলাম the mangoes are rotten. Okay, the mangoes are rotten. আমগুলো পচা, রাইট। এখন কোন আম? এই আমগুলোকে মডিফাই করার জন্য তোমাকে বলা হলো ইউজ আ প্রেপোজিশনাল ফ্রেজ। ওকে, ইউজ আ প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে বোঝা যাচ্ছে এখানে প্রেপোজিশন দিয়ে শুরু করে কোন একটা নাউন দিয়ে কি করতে হবে? শেষ করতে হবে। তো স্যার আমগুলো পচা, রাইট। কোন আমগুলো পচা? আমি যদি বলি দ্য ম্যাঙ্গোস অফ দ্য বক্স, অথবা আমি দিতে পারি দ্য ম্যাঙ্গোস ইন দ্য বক্স। ওকে, আমি লিখলাম দ্য ম্যাঙ্গোস অফ দ্য বক্স অথবা দ্য ম্যাঙ্গোস ইন দ্য বক্স
আর রটেন। তাহলে স্যার এখানে ইনটা হচ্ছে প্রেপোজিশন, তার সাথে আবার বক্স যুক্ত হয়ে একসাথে পুরোটাই হচ্ছে আমাদের জন্য প্রেপোজিশনাল ফ্রেজ। এটাই হচ্ছে মূলত প্রেপোজিশনাল ফ্রেজ। ওকে, the mangoes of the box or the mangoes in the box are rotten। তাহলে স্যার আশা করি প্রেপোজিশনাল ফ্রেজ কি তোমরা এটা বুঝতে পেরেছো। যেমন আমি যদি বলি the people দিলাম are very hospitable, the people are very hospitable, the people are very hospitable। বলা হচ্ছে মানুষগুলো খুব অতিথি পরায়ণ, রাইট। এখন কোন পিপল, এই পিপলটাকে মডিফাই করতে হবে, ঠিক আছে। দ্য পিপল আর ভেরি হসপিটেবল, এখানে পিপলটাকে মডিফাই করতে হবে। এখন কোন পিপল সেটা বোঝানোর জন্য তোমাকে একটা প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে হবে, ঠিক আছে। মানে প্রেপোজিশনাল ফ্রেজ, এটা প্রেপোজিশন দিয়ে শুরু হবে, কোন একটা নাউন দিয়ে শেষ হবে। তাহলে স্যার আমরা এখানে কি লিখতে পারি? ব্রিলিয়ান্টরা দুটো উত্তর দেয়, এটা উত্তর দিতে পারবা। দ্য ম্যাঙ্গোস অন দ্য টেবল, হ্যাঁ হবে। কেউ বললো যে অন দ্য টেবল হবে কিনা? অবশ্যই হবে। তারিন, রেহানুমা, প্রমি, অন দ্য টেবল হবে, গুড। দ্য পিপল আর ভেরি হসপিটেবল, মানুষগুলো খুব অতিথিপরায়ণ। কোন মানুষ সেটা বোঝানোর জন্য একটা প্রেপোজিশনাল ফ্রেজ এখানে তোমরা ব্যবহার করো। এটা খুব সহজ প্রশ্ন, তোমরা উত্তরটা দ্রুত জানিয়ে দাও দেখি, দ্রুত জানিয়ে দাও ব্রিলিয়ান্টরা। The people, দিয়া জান্নাত লিখেছে of our country, very good, of our country, yes, of our country। তাহলে এখানে প্রেপোজিশন অফ দিয়ে শুরু হয়েছে, একটা নাউন দিয়ে আমরা কি করলাম? শেষ করলাম। The people of our country are very hospitable, the people of our village, okay, the people in the village, okay। তোমরা বলতে পারো যে দ্য পিপল অফ সাতকানিয়া, ঠিক আছে, দ্য পিপল অফ সাতকানিয়া আর ভেরি হসপিটাল, আমরা সাতকানিয়ার মানুষ অত্যন্ত বেশি হসপিটেবল, ঠিক আছে। ওকে, চট্টগ্রামের মানুষও বলতে পারো দ্য পিপল অফ চট্টগ্রাম আর ভেরি হসপিটেবল, ঠিক আছে। যদি বলতে দ্য পিপল অফ বাংলাদেশ, এটা বড় অর্থে হয়, ঠিক আছে। আসলে বাংলাদেশের মানুষ খুব বেশি অতিথি পরায়ণ, এটা নিঃসন্দেহে এটা মেনে নিতে হবে। আমরা পারি না একদম নিজের কলিজাটা পর্যন্ত খাওয়াই মেহমানকে খুশি রাখার জন্য, ঠিক না? ওকে, এবং এটা দরকার, ঠিক আছে। মেহমানদারি হচ্ছে একটা রাসূলের সুন্নাত, এটা আমাদেরকে ধরে রাখতে হবে, শুড কিপ ইট আপ। ওকে, সো দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর ভেরি হসপিটেবল। তাহলে স্যার এই যে অফ আওয়ার কান্ট্রিটা ব্যবহার করলাম, এটাই মূলত প্রেপোজিশনাল ফ্রেজ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে যখনই প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে তোমাকে মডিফাই করতে বলবে, তাহলে এইভাবে তোমাকে মডিফাই করে দেখাতে হবে, এবং এটা অবশ্যই ডিপেন্ড করবে কনটেক্সটের উপরে। সো আমি পরবর্তী সেশনে চলে যাচ্ছি। ওকে স্যার, এরপর আসছে ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, যে ইনফিনিটিভ মানে কি স্যার? ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + V1। যখনই তোমাকে কোনো একটা শব্দকে বা কোনো একটা ভার্বকে যদি ইনফিনিটিভ দিয়ে মডিফাই করতে বলে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এমন এভাবে ইউজ করতে হবে যে 2 + ভার্বের বেস ফর্মটা তোমাকে ইউজ করতে হবে। আমি লিখলাম উই ইউজ মোবাইল ফোন। দেখো, উই ইউজ মোবাইল ফোন, আমরা মোবাইল ফোন ব্যবহার করি। এখানে বললো এই ইউজ ভার্বটাকে মডিফাই করতে হবে কি দিয়ে? ইনফিনিটিভ দিয়ে, ঠিক আছে। ইউজ ভার্বটাকে ইনফিনিটিভ দিয়ে মডিফাই করতে হবে। তাহলে উই ইউজ মোবাইল ফোন, তাহলে স্যার আমরা যদি ইনফিনিটিভ বলে, এমনি কিন্তু আমরা এভাবে দিতে পারি। দেখো, উই ইউজ মোবাইল ফোন ফর কমিউনিকেশন, আমরা যোগাযোগের জন্য মোবাইল ফোন ব্যবহার করি। তাহলে এখানে মনে করো ফর প্রেপোজিশনটা, সরি, ফর কমিউনিকেশনটা দিলাম, উই ইউজ মোবাইল ফোন ফর কমিউনিকেশন, কমিউনিকেশন। এভাবে দিলে কিন্তু সেন্টেন্সটা মিলে, বাট কনটেক্সচুয়ালি মিলে। কিন্তু আমাকে তো বলা হলো যে ইনফিনিটিভ দিয়ে মডিফাই করতে হবে, তাহলে স্যার এই আনসার কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। কেন হবে না? কারণ বলা হয়েছে যে ইনফিনিটিভ দিয়ে মডিফাই করতে। তাহলে স্যার কি দিতে হবে? দ্রুত জানিয়ে দাও। উই ইউজ মোবাইল ফোন
ইনফিনিটিভ দিয়ে মডিফাই করো। আমি ফর কমিউনিকেশন দিয়েছি, অর্থটা মিলে তারপর বললাম যে এই উত্তরটা গ্রহণযোগ্য হবে না, কারণ আমাকে বলা হয়েছে এখানে অবশ্যই ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। তাছাড়া একটু বলো যে আমরা আসলে এখানে কি ব্যবহার করব। ইনফিনিটিভ মানে কি? ওকে, টু কমিউনিকেট। ভেরি গুড। দিয়ে জানা দ্রুত উত্তর দিয়ে দিচ্ছে। সো আমরা লিখবো উই ইউজ মোবাইল ফোন টু কমিউনিকেট। টু কমিউনিকেট। দেখো এটা নর্মালি এটা যদি নর্মাল কোনো গ্যাপ ফিলিং হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ফর কমিউনিকেশনটা এটা আমরা বা কমিউনিকেশন সেন্টেন্স আমরা এটা নিতে পারতাম। বাট আমাকে এখন মডিফায়ার হিসেবে বলা হচ্ছে ইনফিনিটিভ ইউজ করো, সো ইউ মাস্ট ইউজ ইনফিনিটিভ। ঠিক আছে, ওকে। এবার স্যার আমরা যদি বলি আমি যদি এভাবে লিখি যে উই শুড প্ল্যান্ট more trees we should plant more trees our environment. Okay, our environment. Okay, we should plant more trees our environment. এখন এই যে দেখো প্ল্যান্ট মোর ট্রিজ, আমাদের বেশি বেশি গাছ রোপণ করো। যে প্ল্যান্ট শব্দটাকে মডিফাই করার জন্য বলা হয়, পোস্ট মডিফাই করার জন্য বলা হচ্ছে কি ব্যবহার করো? ইনফিনিটিভ ব্যবহার করো। তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারি? টু নো মডার্ন জেনারেশন না, টু নো মডার্ন জেনারেশন এখানে লিখতে পারবে না। তারিন রহনুমা লিখেছে টু নো মডার্ন জেনারেশন, এটা পুরো একটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে। এটা আমরা একটু পরে আলোচনা করবো। ঠিক আছে, টু সেভ, স্বর্ণালী দাস লিখেছে টু সেভ। ভেরি গুড। টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, এখানে কি হবে স্যার? তাহলে টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য। টু ডেভেলপ আওয়ার এনভায়রনমেন্ট, পরিবেশকে উন্নত করার জন্য আমাদের ওকে লিখতে পারো গাছ রোপণের মাধ্যমে পরিবেশকে আমরা ডেভেলপ করতেই পারি। টু ডেভেলপ অথবা টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট। ভেরি গুড। সুমায়াক্তা ঋতু আনসার করেছে। তাহলে স্যার আমরা বুঝতে পেরেছি যে ইনফিনিটিভ কিভাবে ব্যবহার করব। এরপর যদি বলো যে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই টু প্লাস V1, মানে ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে কি স্যার? টু প্লাস V1 প্লাস এরপরে কি হবে? এরপরে এক্সটেনশন, এরপরে আরো কিছু অতিরিক্ত অংশ আমাকে যুক্ত করতে হবে। তাহলে এই পুরো জিনিসটাকেই মূলত আমরা কি বলবো? এটাকে বলবো আমরা ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, সিরাত আল মুস্তাকিম আসবে, দেরি করে ফেললাম, মনে হচ্ছে তোমরা হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য খুব বেশি ব্যস্ত। একটু কনজার্ভ দিয়ে জানাচ্ছেন, একটু কনজার্ভ হবে। ওকে ওকে, অসুবিধা নেই, ক্লাসটা যে মনোযোগ দেয় যতটুকু শেখা যায়। যেমন ইনফিনিটিভ ফ্রেজ আমরা কি ব্যবহার করি? যেমন আমি লিখলাম ইউ হ্যাভ টু স্টাডি attentively. You have to study attentively. এরপরে দিল স্যার you have to study attentively। কেন স্টাডি করতে হবে? এটাকে মডিফাই করো কি দিয়ে? you have to study attentively ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে। তাহলে স্যার এখানে যখন তোমাকে বলা হলো যে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে মডিফাই করো, তখন তোমাকে প্রথমে একটা টু দিতে হবে, ভার্বের বেস ফর্ম দিবা, তারপর আরো কিছু অতিরিক্ত কথা যুক্ত করতে হবে। তাহলে স্যার আমরা কি লিখবো এখানে? বলো, দ্রুত উত্তর দাও। you have to study attentively টু প্লাস ভার্বের বি প্লাস বেস ফর্ম, তারপরে স্যার এক্সটেনশনটা দাও, কি হবে? টু ব্যালেন্স নো, টু মেনটেন দ্য ব্যালেন্স অফ দ্য এনভায়রনমেন্ট হতে পারে। টু মেক আ গুড রেজাল্ট। ওকে, টু মেক আ গুড রেজাল্ট। হ্যাঁ, দিয়ে জানা লিখেছে কি? টু মেক আ গুড রেজাল্ট। We have to study attentively to make a good result. Okay, fine, very good. To make a good result. অথবা কেউ বলতে পারো যে we have to study attentively, আর কেউ আর কি বলতে পারো? make a good result এর বাইরে আর কি বলা যায়? we have to study attentively to make a good result। তাহলে স্যার 2 plus V1 plus extension, এটাই হচ্ছে ইনফিনিটিভ phrase to pass in the exam। very good। সোমায়া আক্তার ঋতু লিখেছে to pass in the exam। ওকে, তাহলে 2 plus V1 plus অন্যান্য কিছু। ঠিক আছে, ওকে। to succeed in life। ওকে, ফাইন। to pass in the exam স্বর্ণালী, ভেরি গুড। তাহলে স্যার বুঝতে হবে
যদি শুধু ইনফিনিটিভ বসাতে বলে তাহলে আমরা জাস্ট 2+b1 টা বসাবো, আর যদি ইনফিনিটিভ ফ্রেজ বলে তখন আমরা 2+b1 এর সাথে আমাদের আরো কিছু অতিরিক্ত কথা যুক্ত করতে হবে। ওকে, আশা করি সবার কাছে এটা ক্লিয়ার। ওকে, এরপর আসি যে পোস্ট মডিফায়ার হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি, যে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে আমরা ব্যবহার করব সেটা একটু দেখে নিই। ওকে, কখনো কখনো অ্যাডজেক্টিভ আমরা দেখে চাচ্ছি প্রি মডিফায়ার হিসেবে বেশি ব্যবহৃত, তবে পোস্ট মডিফায়ার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমি লিখলাম দা প্লেস ইজ ভেরি, the place is very, এখন এইখানে একটা অ্যাডজেক্টিভ বসিয়ে প্লেসটাকে মডিফাই করতে হবে, প্লেসটাকে মডিফাই করতে হবে একটা অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে আমরা কি দিব, the place is very, প্লেসটা খুব কেমন জানিয়ে দাও। দেখি এবার অ্যাডজেক্টিভ বলতে থাকো, the place is very, কুইক দ্রুত আনসার দিয়ে দাও, the place is very নাইস। আচ্ছা, একটা নাইস নিলাম, the place is very nice। তারপরে আর কি দিতে পারি, তারিন রহমান বলছে নাইস, তানিশা বলেছে বিউটিফুল, দিলাম বিউটিফুল। তারপর আর কি দেওয়া যায়, অ্যাট্রাকটিভ, লিখলাম অ্যাট্রাকটিভ। ওকে, অ্যাট্রাকটিভ কে বলেছে, এটা বলছে তারিন রহমান। ওকে, সুরাত হাসান লিখেছে বিউটিফুল, লিখলাম গুড, দ্য প্লেস ইজ ভেরি গুড, গুড প্লেসটা খুব ভালো, প্লেসটাকে আমরা গুড বলি, যাই হোক। ওকে, অ্যাডজেক্টিভ তো তাহলে কি হবে, মানে কেমন জানি কনটেক্সট হলেও তো শব্দটা আমরা ব্যবহার করি না। তো ওয়ান্ডারফুল দিতে পারি, ওয়ান্ডারফুল লিখেছে কে, আরাফাত ইসলাম। ওকে, সুমাইয়া আক্তার লিখেছে বিউটিফুল। গ্লোরিয়াস, ওকে, গ্লোরিয়াস অনেকগুলো প্লেস আছে, গৌরবময় প্লেস। ওকে ফাইন, গ্লোরিয়াস লেখা যাবে। তারিন রহমা, তারপরে লিখেছে প্রিয়া চৌধুরী বিউটিফুল, অনেকে লিখেছে প্রিটি। সুলতানা শরীফ লিখেছে বিউটিফুল, নাইস, অ্যাট্রাকটিভ, চার্মিং। ওকে, ভেরি গুড। ডেঞ্জারাস লিখতে পারি, তুমি যদি নেগেটিভ কনসেপ্টে যেতে চাও তাহলে তুমি হচ্ছে দ্য প্লেস ইজ ভেরি ডেঞ্জারাস। ওকে, ডাঙ্গারাস, ডেঞ্জারাস, রাইট। ওকে, তা স্যার যখনই তোমাকে অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে বলবো তাহলে অবশ্যই তোমাকে অ্যাডজেক্টিভে বসাতে হবে, এর বাইরে আর কোনো কিছু বসানোর সুযোগ নেই। এই হচ্ছে অ্যাডজেক্টিভ which is working as a post modifier. ওকে ফাইন। তারপর আসছে স্যার কি, আমি যদি বলি এভাবে, the question is very, the question is very, এখন প্রশ্নটা খুব বেশি, তুমি তো the question is very easy, প্রশ্নটা খুব সহজ। the question is very complex, প্রশ্নটা খুব বেশি জটিল, রাইট। the question is very tricky, ঠিক আছে, tricky question, easy, complex, tricky। ওকে, is very uncommon, যেভাবে লিখো এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কি করছে, কোয়েশ্চেনটাকে মডিফাই করছে, ডিফিকাল্ট, টাফ। ওকে ফাইন। এক্সপেন্সিভ, কোয়েশ্চেনটা এক্সপেন্সিভ, আচ্ছা প্লেসের ক্ষেত্রে লিখেছে মনে হয়। ওকে, তারপর দেখে এবার, না অ্যাডজেক্টিভ কি ভার্ব 3 হওয়া যায় না, ভার্ব 3 কখনো কখনো পাস্ট পার্টিসিপল, কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা কি করি, ব্যবহার করি। ঠিক আছে, যেমন আমরা যদি দ্য ব্রোকেন হার্ট, তাহলে দেখো দ্য গ্লাস ইজ ব্রোকেন, হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, আচ্ছা দ্য গ্লাস ইজ ব্রোকেন, তাহলে এখানে কিন্তু ব্রোকেনটা ভার্ব 3 হিসেবে আর কাজ করছে না, মূলত এটা গ্লাসটার অবস্থা বোঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। কিন্তু যদি বলছি হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, তাহলে সেখানে ব্রোকেনটা এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে কাজ করছে। তার মানে কখনো কখনো পাস্ট পার্টিসিপল এবং কি অ্যাডজেক্টিভ দেখতে একই রকম মনে হয়, কিন্তু তারা কাজ করার ধরনটা কি ভিন্ন। ঠিক আছে, পাস্ট পার্টিসিপলটা বিশেষ করে V3 আমরা তো ভার্বের পাস্ট পার্টিসিপল বুঝি। ঠিক আছে, কখনো কখনো এই পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো আমরা কি করি, ব্যবহার করি। ওকে, হার্ট বানানটা আরাফাত ইসলাম এভাবে লেখা যাবে না, SARD লিখতে হবে, SEARD লিখা যাবে না, কারণ এটা হার্ট শব্দের অর্থ হচ্ছে সোনা, হিয়ার থেকে আসছে হার্ট। ওকে, তাহলে স্যার আশা করি আমরা অ্যাডজেক্টিভকে সেটা বুঝতে পেরেছি। এবার হচ্ছে স্যার অ্যাজ অ্যাডভার্ব। ওকে, সো দেখো অ্যাডভার্ব পোস্ট মডিফায়ার হিসেবে আমরা কি করতে পারি, অ্যাভেলেবল ব্যবহার করতে পারি। যেমন আমি বললাম the teacher teaches,
The teacher teaches his students. The teacher teaches his students. কিভাবে, এখন অ্যাডভার্বের কাজ হচ্ছে স্যার কিভাবে, কোথায়, কখন। বিশেষ করে অ্যাডভার্ব ভার্বকে বেশি মডিফাই করে, বাট আমরা এর আগে দেখিয়েছি কি অ্যাডভার্ব কখনো কখনো অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব আবার কখনো কখনো নাউনকেও মডিফাই করে, ঠিক আছে। সো দ্য টিচার টিচেস হিজ স্টুডেন্টস, তাহলে এখানে এমন একটা শব্দ বসাতে হবে যেটা মডিফাই করবে টিচ ভার্বটাকে। টিচার টিচেস হিজ স্টুডেন্ট, এই টিচারটা তার স্টুডেন্টকে পড়ায়, তাহলে আমরা এখানে অ্যাডভার্ব অফ ম্যানার্স ইউজ করতে পারি, কিভাবে অ্যাডভার্ব অফ টাইম ইউজ করতে পারি, অ্যাডভার্ব অফ প্লেস ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে স্যার কিভাবে পড়াই সেটা তুমি এখানে লিখতে পারো, দ্য টিচার টিচেস হিজ স্টুডেন্টস ইজিলি, আর কি দিতে পারি আমরা, হার্ট হবে না এখানে, দিস ইজ নট হার্ট, ব্রিলিয়ান্টলি হতে পারে। ওকে ফাইন, আরো সুন্দর শব্দ দাও, আরো সুন্দর শব্দ এখানে ইউজ করা যায়, আরো সুন্দর অ্যাডভার্ব ইউজ করা যাবে। তাহলে দ্য টিচার টিচেস হিজ স্টুডেন্টস কেয়ারফুলি। ওকে, মানে আরো সুন্দর শব্দ, কেয়ারফুলি পড়ান, আরো মানে সুটেবল শব্দটা এখন আসে নাই, আমি যেটা শুনতে চাচ্ছি সেটা এখন আসেনি, হচ্ছে ব্রিলিয়ান্টলি, ঠিক আছে, কেয়ারফুলি, বিউটিফুলি, নাইসলি, ক্রিয়েটিভলি। ওকে ফাইন, আরো সুন্দর শব্দ, গুডলি সচরাচর আমরা ইউজ করি না, আমরা ওয়েল ইউজ করব, কারণ দেখো এখানে গুড এবং ওয়েল এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডভার্ব ইউজ করলে ভালোভাবে, তখন আমরা কি ব্যবহার করি, ওয়েল। যেমন আমি যদি দ্য পেন, এই কলমটা ভালো, দ্য পেন ইজ গুড, আর এই কলমটা ভালো লিখে, তখন ভালো লিখে মানে লিখাটাকে মডিফাই করছে ভার্বকে, তখন দ্য পেন রাইটস ওয়েল, ওয়েল ভালোভাবে, তখন ওয়েল ইউজ করবো, ওয়েল ইজ অ্যান অ্যাডভার্ব, এন্ড গুডটা আমরা ইউজ করবো কি হিসেবে, অ্যাডজেক্টিভ। সো গুডলি লেখার দরকার নেই, তুমি কি লিখবা, দ্য টিচার টিচেস হিজ স্টুডেন্টস ওয়েল, উনি ভালোভাবে পড়ান। ওকে, ফ্রেন্ডলি দিতে পারে, অ্যাটেনটিভলি, ভেরি ফ্রেন্ডলি, ফাইন। সো আরো শব্দ দিতে পারে, সেটা হচ্ছে দ্য টিচার টিচেস হিজ স্টুডেন্টস সিনসিয়ারলি, আমরা কি দিতে পারি এখানে, সিনসিয়ারলি, রাইট, অনেক আন্তরিকভাবে পড়ান। হ্যাঁ, আসলে প্রত্যেকটা কাজে আমার মনে হয় যে আন্তরিকতাটা রাখতে হবে, ঠিক আছে। কাজের প্রতি যদি আন্তরিকতা না থাকে, সেটা যে কাজই হোক না কেন, ঠিক আছে, সেটা অবশ্যই আন্তরিকতা দিয়ে করতে হবে। হ্যাঁ, সুন্দরভাবে করতে হবে অবশ্যই, সিনসিয়ারলি। তাহলে স্যার আমরা বুঝতে পেরেছি যে অ্যাডভার্ব এভাবেই পরে বসে আগের ভার্বকে কি করে, মডিফাই করতে পারে, মানে অ্যাডভার্ব পোস্ট মডিফাই হিসেবে আমরা এভাবে ব্যবহার করব। আশা করি এটা সবার কাছে ক্লিয়ার। ওকে, সো এরপরে আসো মডিফায়ার হিসেবে, পোস্ট মডিফায়ার হিসেবে আর কি আসছে দেখো, বলা হচ্ছে অ্যাপোজিটিভ। ওকে, অ্যাপোজিটিভ অ্যাজ আ পোস্ট মডিফায়ার, অ্যাপোজিটিভটা কি সেটা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব স্যার। ওকে, হোয়াট ইজ অ্যাপোজিটিভ? আমি লিখলাম মিস্টার, আমাকে দিয়ে লিখি, রাইট, আমাকে দিয়ে লিখি, মিস্টার বাহাদুর, মিস্টার বাহাদুর। ওকে, ইজ আ স্মার্ট ম্যান, নিজের সুনাম নিজে করা ভালো মাঝে মধ্যে, স্মার্ট ম্যান। কি বল, আমি তো ভুল কিছু লিখি নাই শিক্ষার্থীরা, ভুল লিখেছি, মিস্টার বাহাদুর ইজ স্মার্ট ম্যান। এখন মিস্টার বাহাদুর খুব স্মার্ট ম্যান, এখন কোন বাহাদুর, কোথাকার বাহাদুর, রাইট। এখানে হচ্ছে বাহাদুর হচ্ছে কি সাবজেক্ট, বাহাদুর কি সাবজেক্ট, আর ইজটা হচ্ছে কি ভার্ব, ইজটা হচ্ছে ভার্ব। বাহাদুর সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব। কখনো কখনো সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে আমরা সাবজেক্ট সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য বা পরিচয় প্রদান করি, এই পরিচয়টুকুকে আমরা বলছি কি অ্যাপোজিটিভ। তাহলে স্যার অ্যাপোজিটিভের কাজ হচ্ছে হু ইজ আওয়ার টিচার, হু ইজ আওয়ার টিচার এখানে দেওয়া যাবে না, কারণ হু ইজ আওয়ার টিচার দিলে তখন সেটা একটা রিলেটিভ ক্লজ হয়ে যাবে, যেটা একটু পরে আসছে। এখানে হু ইজ আওয়ার টিচার দেওয়া যাবে না, এটাকে মানে কোনো আওয়ার ইংলিশ টিচার। ওকে, ভেরি গুড, একজন লিখেছে কি স্বর্ণালী আওয়ার ইংলিশ টিচার, তার মানে ইজি দিলাম, আওয়ার ইংলিশ টিচার, এটাই হচ্ছে অ্যাপোজিটিভ। মানে এখানে হু দিলেই তখন সেটা হুটা আবার রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করে, সেটা একটা সাবজেক্ট হিসেবে কাজ করে, সেটা একটা ক্লজ হয়ে যাবে, রাইট। তাহলে কি হবে, মিস্টার বাহাদুর, এখানে একটা কমা হবে, এখানে একটা কমা হবে, এটা জেনে রাখা ভালো। যখন আমরা অ্যাপোজিটিভ ব্যবহার করি তখন ওই অ্যাপোজিটিভের আগে পরে আমরা দুটো কমা কি করি, ব্যবহার করি। তাহলে কি হবে, মিস্টার বাহাদুর আওয়ার ইংলিশ টিচার অথবা আওয়ার ইংলিশ ইনস্ট্রাক্টর, যেভাবে বলো, ঠিক আছে,
কমা দিলাম, হি ইজ আ স্মার্ট ম্যান। ওকে, ঠিক আছে। যেমন আমরা যদি এই মুহূর্তে লিখি মোহাম্মদ ইউনুস অথবা ডক্টর ইউনুস, ঠিক আছে, যেভাবে বলি, তাহলে ওনার জন্য অ্যাপোজিটিভ ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি লিখব? ইউনুস। ওকে, ইজ ফ্রম চট্টগ্রাম, রাইট? তার মানে মিস্টার ইউনুসের ইজ ফ্রম চট্টগ্রাম, মানে তার জন্মটা তো চট্টগ্রামে। এখন কোন ইউনুসের কথা বলছি আমরা, ঠিক আছে, এখানে একটা পরিচয় দিতে হবে। তাহলে সেক্ষেত্রে ওনার অ্যাপোজিটিভটা কি হবে? ওকে, মিস্টার ইউনুস ইজ ফ্রম চিটাগং, মিস্টার ইউনুসের জন্ম চট্টগ্রামে। এখন আমরা এখানে তার পরিচয়টাকে, এই মুহূর্তে ডক্টর ইউনুসের পরিচয়টাকে কেউ একজন লিখতে পারে কিনা দেখি। মানে ওনার একটা পরিচয় দিতে হবে এখানে, এই পরিচয়টুকুই মূলত ডক্টর ইউনুসের অ্যাপোজিটিভ হিসেবে কাজ করবে। এখন ওনার পরিচয়টাকে ইংলিশে বলতে হবে। আমরা বাংলায় আমরা জানি ওনাকে কি বলা হচ্ছে? প্রধান উপদেষ্টা, রাইট? যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তাহলে দ্য চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ বলা যাবে না, বাংলাদেশের না, আসলে উনি হচ্ছেন, ওকে গুড, সিরাত আল মুস্তাকিম আসবে লিখেছে, গুড, ফাইন। চিফ বানানটা ঠিক করতে হবে, এবং তোমার বাংলাদেশ না বলে আমরা দিতে পারি দ্য প্রাইম মিনিস্টার বানানো। উনি তো এখন প্রাইম মিনিস্টার না, স্বর্ণালী দাস প্রাইম মিনিস্টার না, ওনাকে প্রাইম মিনিস্টার বলা যাবে না, কারণ নির্বাচিত নয়, উনি হচ্ছেন অন্তর্বর্তী একজন উপদেষ্টা। তাহলে কি হবে? দ্য চিফ অ্যাডভাইজার, ওকে, অফ ইন্টারিম গভর্নমেন্ট, দ্য চিফ অ্যাডভাইজার অফ, দ্য চিফ অ্যাডভাইজার অফ ইন্টারিম গভর্নমেন্ট, রাইট? ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এই যে ওনার পরিচয়টুকু দিলাম, মূলত এটাই হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে স্যার অ্যাপোজিটিভের কাজ কি? অ্যাপোজিটিভের কাজ হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে সাবজেক্ট সম্পর্কে কি দেওয়া? অতিরিক্ত তথ্য দেওয়া। কখনো কখনো আবার অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারে, ঠিক আছে, ওকে, এটা পরে বসে দিতে পারে। প্রাইম মিনিস্টার ইন বাংলাদেশ, ওকে, চিফ অ্যাডভাইজার, নট প্রাইম মিনিস্টার, সুমাইয়া আক্তার ঋতু। ওকে, ফাইন, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা অ্যাপোজিটিভ ব্যবহার করব। ওকে, এবার স্যার আসছে কি রিলেটিভ ক্লজ। ওকে, রিলেটিভ ক্লজ কিভাবে পোস্ট মোড হিসেবে কাজ করছে দেখো। আমি বললাম দ্য শার্ট was very nice, শার্টটা খুব সুন্দর ছিল। কোন শার্টটা সেটা বোঝানোর জন্য আমাকে রিলেটিভ ক্লজ দিতে হবে। আচ্ছা, রিলেটিভ ক্লজ কি? রিলেটিভ ক্লজ গুলো রিলেটিভ প্রোনাউন দিয়ে কি হবে? শুরু হবে। এখন শার্টের জন্য আমি একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করলাম দ্যাট, এরপর আবার আমার সাবজেক্ট ভার্ব আনতে হবে। তাহলে কি হবে? দ্য শার্ট দ্যাট ইউ সেন্ট অথবা দ্যাট ওয়াজ সেন্ট বাই ইউ, যেভাবেই লিখে না কেন, এই যে দ্যাট ইউ সেন্ট, দ্য শার্ট দ্যাট ইউ সেন্ট, এখানে একটা সাবজেক্ট আসছে, ইউ, আবার একটা ভার্ব আসছে, তাহলে পুরোটা হচ্ছে একটা ক্লজ। এই পুরো ক্লজটা শার্টটাকে কি করছে? মডিফাই করছে। ওকে, তাহলে স্যার কি হবে? দ্য শার্ট দ্যাট ইউ সেন্ট ওয়াজ ভেরি নাইস। ওকে, ওকে, তাহলে স্যার কি হবে? দ্য শার্ট দ্যাট ওয়াজ সেন্ট বাই ইউ অথবা দ্যাট ইউ সেন্ট ওয়াজ ভেরি নাইস। তোমরা যেভাবে বলতে এসেছে মিস্টার দ্য বয়, আমি লিখলাম দেখো, দ্য বয় হু ইজ টকিং, ওকে, ইজ টকিং ইজ মাই ব্রাদার, ছেলেটা আমার ভাই। কোন ছেলেটা? বলা হচ্ছে হু ইজ টকিং, যে ছেলেটা কথা বলছে। তাহলে যে হুটা হচ্ছে এখানে বয়ের জন্য প্রোনাউন হিসেবে আসছে, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে, আবার এরপরে ভার্ব আসছে। তাহলে হু ইজ টকিং, এই পুরোটাই হচ্ছে একটা কি? ক্লজ। আমরা জানি ক্লজ মানে সেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এখানে হচ্ছে হু, এটা হচ্ছে সাবজেক্ট, আবার টকিংটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তাহলে হুইচ আই বাই না বলে কি বলতে হবে? সমানান্তর হুইচ আই বট, দ্য শার্ট দ্যাট আই বট, হ্যাঁ, দ্যাট আই বট অথবা হুইচ আই বট। ওকে, সুলতানা শরীফা বলেছে দ্যাট আই বট, ইটস ফাইন, এটা হবে।
তাহলে স্যার আশা করি আমরা বুঝতে পেরেছি। লুকস রেড দিতে দেওয়া যাবে না এখানে, তাহলে কি হবে দ্য বয় হু ইজ টকিং ইজ মাই ব্রাদার। তাহলে বুঝে যাচ্ছে যে এভাবে আমাদেরকে রিলেটিভ ক্লজ দিয়েও আমরা পোস্ট মডিফাই করতে পারি। সো ঠিক আছে, আজকে আর আলোচনা নয়, অতটুকুই। আশা করি তোমরা অবশ্যই পোস্ট মডিফায়ার কিভাবে ব্যবহার করবে সেটা বুঝতে পেরেছো। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই এক কমেন্টে জানিয়ে দাও। তো ঠিক আছে, তোমাদের সাথে এই বছর আর দেখা হচ্ছে না, আবার 1 বছর পরে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকো সবাই। হুইচ ব্লু না হুইচ ইজ ব্লু। ওকে, ঠিক আছে, ক্লাসটা কেমন লাগলো কমেন্টে দ্রুত জানিয়ে দাও। আর আমাদের ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমাদের র্যাপিড ব্যাচ শুরু হচ্ছে, ইতিমধ্যে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে আমাদের অনলাইন। সো তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। আশা করি তোমরা ভালো কিছু পাচ্ছ আমাদের র্যাপিড ব্যাচ থেকে। আমাদের অনেকগুলো ইনস্ট্রাক্টর তোমাদের জন্য যথেষ্ট পরিশ্রম করছে, প্ল্যানিং করছে। সো হোপফুলি ইউ উইল গেট সামথিং বেটার। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। Bye.